আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মিড বাজেট রেঞ্জের স্যামসাং এর একটি ফোন স্যামসাং গ্যালাক্সি f13। মূলত স্যামসাং এর এফ সিরিজের ফোনগুলো খুব একটা বাংলাদেশে অফিসিয়ালি আসে না, বাট রিসেন্টলি আমরা f23 প্লাস এই ফোনটা অর্থাৎ গ্যালাক্সি f13 এই দুটো ফোনই আমরা অফিসিয়ালি বাংলাদেশে কিন্তু পাচ্ছি। এবং আপনাদেরকে যদি প্রাইসিং নিয়ে বলতে হয়, বর্তমানে বাংলাদেশে এই ফোনটার 464 যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটা পাওয়া যাচ্ছে 23,399 টাকা, এবং এর যে 6128 জিবির ভ্যারিয়েন্ট রয়েছে সেটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে অলমোস্ট 29,000 টাকা। সো আজকের ভিডিওতে বলবো এই প্রাইস পয়েন্টে এই ফোনটা কি ভ্যালু ফর মানি কিনা, এছাড়াও এখানে কি কি স্পেসিফিকেশন থাকছে তা তো অবশ্যই বলবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। এরপর যদি এই ফোনটার লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলা হয়, এটা হুবহু অনেকটাই f23 সেই ফোনটার মতো। যেহেতু f23 অনেকটা প্রিমিয়াম সেগমেন্টের একটি ফোন এবং সেই ফোনটার লুকসটা এখানে ক্যারি করছে, সো এর লুকস নিয়ে তেমন কোনো কমপ্লেইন নেই, কারণ বেশ প্রিমিয়ামনেসই রাখা হয়েছে এর লুকসে। এন্ড রেয়ার একটা টেক্সচার ডিজাইন রয়েছে, যার ফলে কিন্তু হাতের ছাপ কিংবা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম থাকছে। ফ্রন্ট ডিসপ্লে পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেটা মাঝ বরাবর ওয়াটার ড্রপ নচের মাধ্যমে সেলফি ক্যামেরা বসানো রয়েছে, এবং এটা এই ফোনের অন্যতম একটা ব্যাড সাইড হিসেবে আমার কাছে মনে হয়েছে, কারণ 2022 এসে কমপক্ষে ওয়াটার ড্রপ নচটা একেবারেই মানানসই না। এবং এর যে চিন এবং ভেজেল রয়েছে এটাও আমার কাছে খুব একটা ন্যারো মনে হয়নি, বেশ ভিজিবল মনে হচ্ছে, যার ফলে ফোনের ডিসপ্লেটা আমার কাছে খুব একটা সুন্দর দেখাচ্ছে না। পোর্টসের ম্যাটার্স নিয়ে বলতে গেলে রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, এবং এর পাওয়ার বাটনেই থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, বাট অ্যানিমেশন ডিলের কারণে অনেকটাই স্লো মনে হচ্ছে। রাইট সাইডে থাকছে এর সিম কার্ড স্লট, উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচে আসলে পেয়ে যাবেন USB Type-C চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক এবং 3.5mm হেডফোন জ্যাক। সো এখন যদি ডিসপ্লে নিয়ে বলি, এখানে থাকছে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি PLS LCD প্যানেল ডিসপ্লে, যেটার PPI ডেন্সিটি হচ্ছে 400, এবং এর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিয়া গরিলা গ্লাস 5। এখানে কিন্তু কোনো প্রকার আইপিএস ডিসপ্লে দেওয়া নেই, বাট এটা যেহেতু স্যামসাং এর একটি ডিসপ্লে, সেক্ষেত্রে কালার রিপ্রোডাকশন, ভাইব্রেন্স, ভিউইং অ্যাঙ্গেল সবকিছুই মোটামুটি খুবই ভালো। আমার কাছে ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, এবং এই ডিসপ্লেতে আমি 90 হার্জের রিফ্রেশ রেটটাকে ব্যাডলি মিস করেছি, কারণ এরকম বাজেটে অবশ্যই আমরা 90 হার্জের রিফ্রেশ রেটটাকে আশা করি। বাট নর্মাল ইউজ প্লাস হচ্ছে আপনারা যদি খুব মাল্টিমিডিয়া কনজাকশন করেন, সেক্ষেত্রে ডিসপ্লেটা একেবারেই এনাফ, এবং এর ভিজিবিলিটি প্লাস হচ্ছে আউটডোর ইউজিং এর ক্ষেত্রেও তেমন কোনো প্যারা খাবেন না। পারফরমেন্স নিয়ে যদি বলতে হয়, আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 12, যার ব্যাকএন্ডে থাকছে One UI 4.1, যেটা এর কোর ভার্সন, এবং চিপসেট হিসেবে রয়েছে Exynos 850, যা একটি 8nm বেসড অক্টাকোর প্রসেসর, এবং ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। জিপিইউ হিসেবে রয়েছে Mali G52। এর যে চিপসেটটা রয়েছে এটা নিয়ে যদি বলতে হয়, এটা আমার কাছে খুবই খারাপ মনে হয়েছে, কারণ 24,000 টাকা বাজেটের একটি ফোনে অবশ্যই মিডিয়াটেক কিংবা স্ন্যাপড্রাগনের কিংবা এক্সিনোসেরও যদি আরেকটু বেটার চিপসেট দেওয়া হতো সেক্ষেত্রে আসলেই ভালো হতো। বাট এই চিপসেটটা রেগুলার মডারেট কাজ বাজার জন্য খুবই ভালো। আপনারা যদি হেভি টাস্কিং করেন কিংবা আপনারা যদি টুকটাক ক্যামেরা ইউজ প্লাস হচ্ছে ডিসপ্লে ইউজ কিংবা ব্রাউজিং করেন, সেক্ষেত্রে তেমন কোনো একেবারেই প্রবলেম ফেস করবেন না। বাট আপনারা যদি একটু হেভি গেমারও হন, সেক্ষেত্রে আপনারা গেমে বেশ কিছু ফ্রেম ড্রপ কিংবা ল্যাকেন্সি লক্ষ্য করবেন। সো আমি সাজেস্ট করবো যারা গেমার রয়েছেন তারা অবশ্যই এই ফোনটা কেনার আগে একবার হলেও ভাববেন। ক্যামেরায় যদি আসি, এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ। ফ্রন্ট ডিসপ্লে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30fps এ রেকর্ড করতে পারবেন। ক্যামেরা পারফরমেন্স নিয়ে বলতে গেলে 50 মেগাপিক্সেলের সেন্সর হওয়াতে ডে লাইটে বেশ ভালো পারফরমেন্স করে। কালার কিংবা শার্পনেসের তেমন কোনো ঘাটতি আমি লক্ষ্য করিনি, বাট বিভিন্ন জায়গায় ডিটেলসের কিছুটা কমতি আমার কাছে মনে হয়েছে। সো যেহেতু এই ফোনে কোনো প্রকার জাইরো ইয়ার্স নেই, সেক্ষেত্রে এই ফোনের ভিডিওর স্ট্যাবিলাইজেশন নিয়ে খুব প্যারা খেতে হবে, অ্যান্ড ভিডিও রেকর্ড কোয়ালিটিও আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। ব্যাটারি নিয়ে যদি বলতে হয়, এই ফোনে একটা হিউজ ব্যাটারি ব্যাকআপ থাকছে, যেটা হচ্ছে 6000 mAh এর, এবং এটাকে চার্জ দেওয়ার জন্য কিন্তু বক্সে আপনারা পেয়ে যাবেন 15 ওয়াটের ফাস্ট চার্জার, এবং 8nm বেস্ট একটি চিপসেট হতে এটা বেশ পাওয়ার এফিশিয়েন্ট, প্লাস এর ব্যাটারি ব্যাকআপটা একটা লং টার্ম ইউজ দিবে, অর্থাৎ আপনারা এই 6000 mAh এর ব্যাটারি দিয়ে অলমোস্ট 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, এবং এই চার্জার দিয়ে এই 6000 mAh এর ব্যাটারিকে চার্জ দিতে অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগে যায়, যেটা আসলে একটু কষ্টকর। বাট এই ফোনে একবার চার্জ হয়ে যাওয়ার পর আপনারা তেমন কোনো প্যারা খাবেন না, অ্যান্ড এই ফোন দিয়ে আপনারা স্ক্রিন অন টাইম অলমোস্ট পেয়ে যাবেন 7 থেকে 8 ঘন্টার মতো, যেটা আসলেই খুবই ভালো। অ্যান্ড এই ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন।
ভিডিও শেষ করার আগে বলে নেই, এই ফোনটা পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যারা শুধুমাত্র মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন কিংবা একটা লং ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন তাদের জন্য এই ফোনটা বেস্ট। প্লাস এটাতে একটা ভালো লুক রয়েছে, তো এই সকল বিষয় মাথায় রেখে শুধুমাত্র এরকম ইউজারদের জন্য এই ফোনটা ভালো হবে। বাট অপরদিকে যাদের মেইন পারপাসটা শুধুমাত্র গেমিং এবং ক্যামেরা, তারা এই ফোনটা না কিনলেও পারেন, বাজারে আরও কিছু অপশন রয়েছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।